এই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর নতুন একটা ইন্ট্রো বানিয়েছি। চলুন ইন্ট্রোটা ফার্স্টে দেখে আসি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে কথা বলবো আপনাদের নাইটমেয়ার নিয়ে, আপনাদের যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় করে আইএলটিএস এর পর, যে আপনারা এসওপিটা কিভাবে লিখবেন, এসওপি কেন এত কঠিন, এসওপির উপর ভিসাটা সবচেয়ে বেশি নির্ভর করে, তো কিভাবে লিখলে এসওপিটা ভালো হবে, সব মিলিয়ে আজকে কথা বলবো। আমি আশা করব আজকে আমি সবকিছু ক্লিয়ার করে দিতে পারবো, কিভাবে এসওপি লিখলে আপনারা ভিসা পাবেন, আপনাদের জন্য লেখাটা কিভাবে অনেক বেশি সহজ হয়। চলুন ফার্স্টে ইন্ট্রোটা দেখে আসি, তারপর শুরু করি। তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসওপি। এসওপিটা হচ্ছে স্টাডি অফ পারপাস, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আপনারা বলেন, অনেকে অনেক রকম বলে, বাট মূলত আমার কাছে এটা মনে হয় স্টাডি অফ পারপাসই। বিকজ আপনি আসলে কেন পড়তে যাচ্ছেন কানাডাতে, সেটা মূলত আপনাকে এই যে লেটারটা, সেটার মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে বুঝাতে হবে যে কানাডা আপনাকে কেন যেতে হবে, কানাডা আপনার কেন দরকার, কানাডা গেলে আপনার কি বেনিফিট হবে, আপনার কেরিয়ারে কি হবে, সবকিছু আপনার এসওপি দিয়ে আপনাকে বুঝাতে হবে। বিকজ আদার্স ডকুমেন্ট যা আছে ওইগুলো দিয়ে আসলে বোঝানো যায় না। এটা ধরেন, এটা তো একরকমের ইন্টারভিউ না, মানে কানাডাতে তো এরকম সিস্টেম না যে আপনার ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে, এম্বাসিতে যেতে হচ্ছে বা আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারছে। তো এই জন্য বোঝানোটা একটু কঠিন হয়ে যায়, আপনাকে লিখে বোঝাতে হবে, এবং সেটারও একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কেমন? লিমিটেশনটা আপনারা এটা 1.5 পেজের বেশি লিখবেন না। লেখা যাবে না এমন না, বাট 1 পেজ থেকে 1.5 পেজ স্ট্যান্ডার্ড। বেশি বড় করে ফেললে হয়তো বিরক্ত হয়ে যেতে পারে ভিসা অফিসার, অথবা আবার বেশি শর্ট করে ফেললে হয়তো আপনার ইনফরমেশনটাও পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার কারণে ওর কাছে নেগেটিভ একটা ধারণাও আসছে। নেগেটিভ না, আসলে ওর কাছে হয়তো এনাফ ইনফরমেশন না করার কারণে হতে পারে না যে আপনি পর্যাপ্ত ইনফরমেশন দিলেন না, ও আসলে বুঝতে পারলো না আপনার প্রোফাইলটা কেমন বা কেন আপনার এই যে ইউনিভার্সিটি বা কানাডাটা আপনার জন্য দরকার। তো এই কারণে আপনারা অবশ্যই, আমি বলি 900 ওয়ার্ড থেকে 1200 ওয়ার্ডের মধ্যে লেখার জন্য। আর ফন্ট অবশ্যই টাইমস নিউ রোমান রাখার চেষ্টা করবেন। আর স্ট্যান্ডার্ড সাইজ 12 এইটা ইন্টারন্যাশনাল বলে আর কি, যে 12-র মধ্যে রাখলে ভালো। তো 12-র মধ্যে রাখবেন, 1.5 পেজের বেশি করার চেষ্টা করবেন না। 900 থেকে 1200-র মধ্যে আপনি ওয়ার্ডের মধ্যে রাখবেন। তো এসওপিতে কি আপনাকে 5-6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আমি মেইনলি 5টা যে কোশ্চেন আছে, যে 5টা কোশ্চেনই মেইন, সেগুলো নিয়ে আমি কথা বলি। তো আশা করি আমি ক্লিয়ার করতে পারবো এবং আপনাদের জন্য এসওপি লেখাটা অনেক ইজি হয়ে যাবে। এসওপির ব্যাপারে আপনারা যে ভুলটা করেন সেটা আপনারা অনেকে তো এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেন। তখন কি করেন, আপনারা এজেন্সি বলে যে আমরা এসওপি লিখে দিব, বা আপনারা রিকোয়েস্ট করেন যে আপনারা আমার এসওপিটা লিখে দিতে হবে। এখন আমি বলি, আপনার ব্যাপারে এজেন্সি কতটুকু জানে, আপনি যতটুকু ইনফরমেশন দিবেন ততটুকু জানে, বাট আপনি কিন্তু আপনার ব্যাপারে অনেক ভালো করে লিখতে পারবেন, আপনার ব্যাপারে ভালো করে বলতে পারবেন। তো এটা নিজে যতটা ভালো করে লিখবেন, সুন্দর করে লিখবেন, বা একটা বড় ভাইকে দিয়ে যদি লেখান, সে আপনার ব্যাপারে অতটা সুন্দর করে লিখতে পারবে না। এসওপি লেখার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। এটা এক বসায় বা লিখে শেষ করে ফেলবেন, ব্যাপারটা এরকম যেন না হয়। আমার 10-15 দিন আমি মনে হয় সময় নিয়েছিলাম। আমি লিখেছি, এডিট করেছি, মানে এডিট করতে ধরেন একটা ফাইনাল শেপে যখন গিয়েছে, তখন আমি যখন, টু বি অনেস্ট, আমি যখন নিজে মনে হয়েছে যে না, আমার এসওপিটা এখন ভালো হয়েছে, আমার চোখে আর কোনো ভুল ধরা পড়ছে না, আমার চোখে আর মনে হচ্ছে না যে কোথায় আরো ডেভেলপ করা যায়, দেন আমি এটা সাবমিট করেছি। তো আপনি যখন খুব ভালোভাবে নিজের কাছে মনে হবে যে না আমার ভালো হয়েছে, তখন হয়তো আপনি সাবমিট করতে পারেন। অথবা যদি কোনো এক্সপার্ট থাকে যে এসওপি ভালো বলতে পারবে যে তোমার এসওপিটা লেখা ঠিক আছে বা না, আপনি লেখার পরে তাকে আপনি দেখাতে পারেন যে হ্যাঁ, আমি যে লিখলাম এটা কি ঠিক আছে কিনা, কোথাও কারেকশন আছে কিনা। আপনি আপনার গ্রামার চেক করাতে পারেন। গ্রামার চেক করার জন্য গ্রামারলি আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের ডিসক্রিপশনে। এছাড়া বড় কোনো ভাই বা কোনো এক্সপার্টকে দিয়ে হয়তো আপনি আপনার ওয়ার্ড সিলেকশন করাতে পারেন, যে আমার এই ওয়ার্ডের পরিবর্তে আমি এই লাইনের মিনিং এক, অনেক সময় হয় না লাইনের মিনিং এক, বাট লেখার ধরনটা একটু অন্যরকম হতে পারে, যে কাউকে দিয়ে দেখাতে পারেন যে এভাবে লিখছে এটা ঠিক আছে কি অন্যরকম, বাট ইনফরমেশনটা যেন সব আপনার থেকে আসে, আপনার বেসিক ইনফরমেশন হয়, সব সত্য ইনফরমেশন দিবেন, কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না।
একটা জিনিস হচ্ছে কোনো কিছু যখন আপনি হাইড করতে যাবেন অ্যান্ড কিঞ্চিত পরিমাণ যখন এটা একটা কনফিউশন তৈরি হবে, আপনার ভিসাটা রিজেক্ট করে দেবে। আপনার প্রোফাইল ভালো, বাট হচ্ছে আপনি কোনো কিছু হাইড করতে গেলেন বা আপনি পারফেক্টলি সব কিছু সাজায় গোছায় লিখতে পারলেন না, তখন হচ্ছে এটা প্রবলেম হবে। তো আমরা আসলে শুরু করি ফার্স্টে ইন্ট্রোডাকশন দিয়ে। আপনাকে যে কয়েকটা প্যারার মতো লিখতে হবে, আই মিন 5টা বা 6টা, যে আমি বললাম যে কোশ্চেনের অ্যান্সার করবেন, তার মধ্যে প্রথমে অবশ্যই আপনার ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশনটি কি? আপনার বেসিক ইনফরমেশন, লাইক আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনি কোন দেশে থাকেন, আপনার যদি জব করে থাকেন আপনি কি জব করছেন, কোন পোস্টে জব করছেন, বা হচ্ছে আপনি কি ধরনের জব করছেন, বা পড়ালেখা করলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করেছেন, এরকম হাবিজাবি দিয়ে মনে করেন একটা নিজের যে বেসিক ইনফরমেশন আছে একটা ইন্ট্রোডাকশন দিবেন। সেকেন্ডলি আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই এসওপির 5টা বা 6টা কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে হোয়াই দিস সাবজেক্ট। আপনি এই সাবজেক্টে কেন পড়তে যাচ্ছেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়, আমার নিজের ধারণা থেকে, বিকজ আমি ওই আমাদের যে গ্রুপ আছে বাংলাদেশের, তো ওইখানে হচ্ছে আমি মিনিমাম কম হলেও তো 500 রিজেকশন পড়েছি। তো সেই রিজেকশন থেকে আমার যে ধারণা 70-80% রিজেকশনের মেইন কারণটাই কিন্তু থাকে হচ্ছে এসওপি থেকে হয়, যে এসওপিতে তারা ক্লিয়ার না। এর মধ্যে যে পয়েন্টটা ওরা মেনশন করে সেটা হচ্ছে যে তোমার স্টাডি অফ পারপাসটা আমার কাছে ক্লিয়ার না, যে তুমি কানাডা কেন আসতে চাচ্ছ বা পড়তে চাচ্ছ। তো এইখানে হচ্ছে যে আপনি যদি সাবজেক্টটা মেনশন না করতে পারেন যে এই সাবজেক্টটা নিলে আপনার বেনিফিট কি, আপনার ফিউচারটা বেনিফিট কি, সেক্ষেত্রে মনে করেন আপনার জন্য প্রবলেম হয়ে যাবে ভিসা পাওয়া। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে সাবজেক্টে বুঝাতে হবে। নাম্বার 2 যে প্যারাগ্রাফটা আপনারা লিখবেন যে হোয়াই দিস সাবজেক্ট বা দিস কোর্স, সেখানে হচ্ছে আপনি খুব ক্লিয়ারলি বলবেন যে এটার সাথে আপনার ফিউচার কিভাবে জড়ায় আছে। এখন যারা এইচএসসি করছে তাদের জন্য অতটা হার্ড না, বিকজ যে সায়েন্সে থেকে করছে সে হয়তো কম্পিউটার সায়েন্স বা হচ্ছে আইটি রিলেটেড কোনো একটা নিয়ে নিল, ডিপ্লোমা কোর্স নিল, বা হচ্ছে আপনার বিএসসি করলো, ঠিক আছে। তো তাদের জন্য অনেক বেশি হার্ড হবে না, বিকজ সে বুঝাতে পারবে খুব ইজিলি যে হ্যাঁ আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা আমি এটা চাই। বাট যে প্রফেশনাল লাইফে আছে, লাইক আমার মতো যারা প্রফেশনাল লাইফে আছে, তাদের জন্য এসওপিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই কারণে বিকজ এসওপিতে আপনার এটা নির্ভর করবে আপনার কেরিয়ারের সাথে। কেরিয়ার বলতে কি বোঝাচ্ছি, লাইক আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, যেমন আমি কিন্তু ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি, তারপরে হচ্ছে আমি পড়তে আসছি মার্কেটিংয়ে, বিকজ আমি জব করতাম মার্কেটিংয়ে। আপনারা সবসময় এসওপিতে ইম্পর্টেন্স দেবেন যারা জব করছেন তাদের ক্ষেত্রে আপনি কোন পেশায় আছেন। এখন কেউ যদি অ্যাকাউন্টিংয়ে পড়ে মার্কেটিংয়ে চাকরি করে, সে অবশ্যই মার্কেটিং নিতে চাইবে, সে কিন্তু আবার অ্যাকাউন্টিং নিতে চাইবে না। অ্যাকাউন্টিং নিতে চাইলে তখন ভিসা অফিসার কি বলবে যে তোমার কাছে তো অ্যাকাউন্টিং ডিগ্রি আছে, তুমি অ্যাকাউন্টিং ডিগ্রি নিয়ে তো তোমার দেশেই তুমি কিছু করতে পারো না, তুমি কোনো চাকরি করো না, কিছু করো না, তুমি আবার কেন নিবে? দ্যাট মিনস তুমি আসলে কানাডা আসতে চাচ্ছ, সাবজেক্টটা নিচ্ছ জাস্ট হচ্ছে নেওয়ার জন্য নেওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাডমিশন পাওয়া মানেই হচ্ছে ভিসা পাওয়া না। তো অনেকে হচ্ছে সাবজেক্টের সাথে ম্যাচ করে আপনারা অ্যাডমিশন পেয়ে যেতে পারেন, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ যেটাই বলেন পেয়ে যেতে পারেন, বাট এইটার সাথে কিন্তু ভিসা পাওয়ার সম্পর্ক নেই। কানাডার ভিসার জিনিসটা খুব হার্ড, টু বি অনেস্ট। কানাডা এই ধরেন জাপান বলেন, নেদারল্যান্ড বলেন, এইসব দেশে হচ্ছে কি অনেকটা ইউনিভার্সিটি থেকে আপনাকে ভিসা দিয়ে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাডমিশন পাওয়া মানে ভিসা পাওয়া, বাট কানাডাতে অ্যাডমিশন মানে ভিসা না। অ্যাডমিশন পাওয়া ইজি কানাডায়, বাট ভিসা পাওয়াটা কঠিন। সো ভিসা পাওয়ার জন্য প্রোফাইল যেভাবে সাজাতে হয় ওইভাবে লিখতে হবে। তো যারা আসলে জবে আছেন তারা চিন্তা করবেন যে আমি আসলে যে প্রফেশনে আছি বা আমি যে প্রফেশনে যেতে চাচ্ছি সেটাই যেন আমি সিলেক্ট করি, সেটা যেন আমি এসওপিতে বুঝাই, আমি যেন ওইভাবে কনভিন্স করতে পারি যে হ্যাঁ এই সাবজেক্টটা যদি আমি নেই 3 বছর বা 5 বছর পরে আমার কেরিয়ারের লেভেলটা এরকম হবে বা আমি ভালো হবো, এরকম কিছু। ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ে পড়ছি, তো আমি ধরেন ছিলাম হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংয়ে। আমি ট্রেডিশনাল মার্কেটিং বলতে ট্রেডিশনাল মিডিয়াতে ছিলাম। সো আমি বলছি যে বর্তমান যে ওয়ার্ল্ড আছে সেটা ডিজিটালি মুভ করতেছে, এখন যত অ্যাড আছে সবকিছু ফেসবুক, ইউটিউব, গুগল কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো মানুষের যত বাজেট আছে, কোম্পানিগুলো বাজেটগুলো দিয়ে দিচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিকজ মানুষ সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো তখন হচ্ছে কি আমার এটা বোঝানো সহজ হয়েছে যে হ্যাঁ আমি এই সেক্টর থেকে এই সেক্টরে এই কারণে যেতে চাই, এই কারণে আমি এই সাবজেক্টটা নিয়েছি, বিকজ আমার কেরিয়ারটা অনেক বেশি ভালো হবে। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিউচার যদি এই সাবজেক্টটা থাকে, দেন আমি একটা ভালো কেরিয়ারে মুভ করতে পারবো। আমি হয়তো 3 বছর 5 বছর পর একটা বড় কোম্পানিতে ভালো একটা পজিশনে যেতে পারবো। তো এটা ছিল আমার মেন পয়েন্ট। তো আপনারা আপনাদের মতো লিখবেন। তারপর হচ্ছে নাম্বার 3 যেটা,
সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিটা কেন। আপনারা এখানে বলবেন যে ইউনিভার্সিটি নিয়ে নর্মাল না যে বেসিক একটা ইনফরমেশন দিয়ে দিবেন, চেষ্টা করবেন ইউনিভার্সিটি উইকিপিডিয়া বা হচ্ছে বিভিন্নভাবে জানার, ওয়েবসাইটে গিয়ে জানা তাদের ফ্যাকাল্টি কেমন, তাদের কতগুলো ল্যাব আছে, তাদের কেমন কত স্টুডেন্ট আছে, তাদের কতগুলো ক্যাম্পাস আছে, তারা কোথায় অবস্থিত, কত সাল থেকে এটা অবস্থিত, এইরকম কিছু ডিটেল ইনফরমেশন দিবেন ইউনিভার্সিটি নিয়ে। যখন আপনি ইউনিভার্সিটি নিয়ে ডিটেল ইনফরমেশন দিবেন তখন যেটা হবে সেটা হবে যে ভিসা অফিসারের মধ্যে ঘুরবে না এই ছেলে আসলেই সত্যিকারে পড়তে যেতে চাচ্ছে, বিকজ ইউনিভার্সিটি, আর এই ইউনিভার্সিটি হলো ও সিলেক্ট করেছে বিকজ ওর এটা নিয়ে গবেষণা করেছে, ইউনিভার্সিটি সম্পর্কে ভালো ইনফরমেশন রাখে। এমন না যে ও একটা জাস্ট ইউনিভার্সিটি বা একটা কলেজ সিলেক্ট করে ফেললো জাস্ট যাওয়ার জন্য যাওয়া, ওর আসলে ইন্টারেস্ট আছে এই ইউনিভার্সিটি বা এই কলেজে পড়ার জন্য। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বেশি বেশি করে যেন ইউনিভার্সিটির বা ওই কলেজের ইনফরমেশনটা আপনি দিতে পারেন। এমন না অনেক বড় করবেন, বাট মোটামুটি কিছু ইনফরমেশন দিবেন যেগুলো অবশ্যই ওদের আসলে খুব ভালো লাগবে। তারপরে হচ্ছে থার্ড যেটা গেল, ফোর্থ যেটা সেটা হচ্ছে আপনি কেন কানাডাতে আসতে চান। দেখেন কানাডা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা হ্যাভেন সবাই বলে, বিকজ হচ্ছে এটার পিআর পাওয়াটা সবচেয়ে, আমরা মূলত সত্যি কথা বলতে পিআর পেতে আসি। বাট কানাডাতে আপনি কেন আসবেন এটা আপনাকে বলতে হবে যে হচ্ছে আপনি কেন বাংলাদেশ থেকে কানাডায় পড়তে আসছেন, এই রিজনটা। এখন এই রিজনটা যখন বলবেন তখন কিন্তু এমন না যে আপনি বাংলাদেশের বদনাম করবেন, বাংলাদেশে খারাপ কিছু বলবেন, এমন করা যাবে না। এসওপিতে আপনাকে লিখতে হবে কানাডা কেন বেটার, বাট এর মানে এই না আপনার বাংলাদেশ খারাপ, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখছি ওরা লেখে হচ্ছে যে আমাদের বাংলাদেশের ল্যাব যে রিসার্চ আছে, ল্যাব আছে, তো রিসার্চ করার জন্য এনাফ স্পেস নেই। তো আমাদের যদি কানাডাতে ইন্টারন্যাশনাল লেভেলে একটা কলেজ বা হচ্ছে ইনস্টিটিউট যেটাই হোক সেখানে গিয়ে যদি আমরা আমাদের রিসার্চটা করতে পারি, আমরা স্টাডি করতে পারি, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স নিতে পারবো যে কিভাবে করতে হবে, এটা আমাদের ফিউচারের জন্য ভালো হবে। দ্যাটস ওয়াই কানাডা সিলেক্ট করেছি। তারপর আপনারা আবার কম্পেয়ার করতে পারেন যে অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশ থেকে কানাডা ভালো, একটু জাস্ট বলা আর কি, ইমপ্রেস করা যে হ্যাঁ কানাডা কেন পড়তে চাচ্ছি, যে এটা ফ্রেন্ডলি দেশ বা এখানে হচ্ছে অনেক মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, আমি অনেক কিছু শিখতে পারবো। বা হচ্ছে আপনি কোথায় যেতে চাচ্ছেন, লাইক যদি আপনি একটা শহরের কেন্দ্রিক হয়, লাইক যদি টরেন্টো হয়, আপনি বলতে পারেন যে এখানে টরেন্টোতে বিজনেস অনেক হাই, এখানে আমি বিভিন্ন বিজনেস দেখতে পারবো, আমি বিভিন্ন কোম্পানিগুলো দেখতে পারবো, আমি অনেক মানুষের সাথে মিশতে পারবো, তাদের কালচার দেখতে পারবো। এইগুলা হচ্ছে আপনি হোয়াই কানাডার মধ্যে আপনি দিবেন যে কেন আপনি আসলে কানাডাতে পড়তে চাচ্ছেন। নাম্বার 5, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস এই এসওপির মধ্যে। ফার্স্ট যেটা বলেছিলাম সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাবজেক্ট সিলেকশন, যে কেন এই সাবজেক্ট, আর লাস্টে যে পয়েন্টটা লিখবেন সেটা হচ্ছে কান্ট্রি টাই বা ফ্যামিলি টাই, যে যেটা বলে, ঠিক আছে। কান্ট্রি টাই জিনিসটা কি, কান্ট্রি টাইটা হচ্ছে আপনাকে ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে কেন আপনি কানাডা পড়া শেষে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এখন আপনি অনেক বলবে যে ভাইয়া কানাডা থেকে তো কেউ ব্যাক করে না, তাহলে এটা কেন বোঝাতে হবে। কোশ্চেনটা আমার মাথায় হচ্ছিল, ঠিক আছে, বাট আমরা আসলে রুলসের বাইরে যেতে পারবো না। এসওপিতে যদি আপনি সব ভালো করেন বাট আপনি কান্ট্রি টাইটা ভালোভাবে লিখতে না পারেন যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, আপনার ভিসা হবে না বললেই চলে। সো এই প্রসঙ্গতে এড়ায় যাওয়ার কোনো অপশন নাই, আপনাকে অবশ্যই লিখতে হবে, খুব বেশি জোর দিতে হবে, বারবার পড়তে হবে কান্ট্রি টাইটা কিভাবে লিখবেন। এখন আমি বলি কান্ট্রি টাই আপনি কি লিখবেন। কান্ট্রি টাই লিখবেন যে আপনার রেসপন্সিবিলিটি কি আছে আপনার ফ্যামিলির প্রতি, আপনি বাংলাদেশকে কেন পছন্দ করেন, বাংলাদেশের একটা ভালো সাইড, বাংলাদেশের ভালো সাইড বলবেন যে এই কারণে আমি বাংলাদেশে এইখানে গিয়ে ইনভলভ হতে চাই। আপনি বলবেন বাংলাদেশে যদি আপনি কোনো ভলেন্টিয়ারিং করে থাকেন, যদি না হয় তাও বলবেন, বিকজ এটা আপনার মানে একটা জিনিস আছে না যে হয় আমরা কোনো ব্লাড গ্রুপের সাথে, আই মিন হচ্ছে ব্লাড গ্রুপ না, আই মিন যে রক্ত দেয় এরকম অনেক গ্রুপের সাথে জড়িত কাজ করেছি সংগঠনের সাথে, বা হচ্ছে আমরা কোনো ভলেন্টারিং অন্য জব করেছে, এগুলোতে কি হয় যে দেশপ্রেমটা বোঝানো যায়। দেশপ্রেমের যে একটা ব্যাপার আছে যে হ্যাঁ ও আসলে দেশের প্রতি হচ্ছে দেশকে ভালোবাসে, দেশের জন্য এই কাজ করছে, দেশে ব্যাক করতে চায়, তো এরকম কিছু বলবেন যেটা দিয়ে আসলে ভিসা অফিসার আপনার কনভিন্স হবে হ্যাঁ ও বাংলাদেশে ব্যাক করতে যাচ্ছে। আপনার মা বাবার প্রতি আপনার বা ফ্যামিলি যদি থাকে ফ্যামিলির কথা, ঠিক আছে, তো বা রিলেটিভদের কথা বা দেশের আপনার ফিউচারের কথা, আপনার যেমন আমি বলেছি যে আমার বিজনেস আছে দেশে, আমার বিজনেস আছে টু বি অনেস্ট,
তো হচ্ছে আমার জবও ভালো জব ছিল, ভালো পজিশন ছিল। তো আমি তখন বলেছি যে আমার ভালো জব করছি, আমার বিজনেস আছে, এবং আমি যখন এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবো তখন আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার বিজনেসে শেয়ার করতে পারবো, প্লাস হচ্ছে আমি একটা ভালো জবে ইনভলভ হতে পারবো। আমি হয়তো হেড অফ মার্কেটিং হিসেবে বা হেড অফ মিডিয়া হিসেবে কোথাও অ্যাপ্লাই করতে পারবো কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি বা বড় একটা কোম্পানিতে। আর হচ্ছে আমার বিজনেসটাও ছিল হচ্ছে আমার কি বলে এই মিডিয়া রিলেটেড বিজনেস এজেন্সি ছিল না, আছে আর কি। তো তখন আমি ওইটাও অ্যাড করেছি যে হ্যাঁ আমার বিজনেসটা আরও অনেক বেশি গ্রো করবে, আমি অনেক ভালো করতে পারবো বিজনেসে যদি আমি এরকম একটা ডিগ্রি আনতে পারি। তো আপনারা ওইরকম কিছু বলবেন যেটার সাথে হচ্ছে আপনার রিলেটেড আছে। দেশে ব্যাক করেন না না করেন সেটা তো পরের কথা, যে ইচ্ছে থাকবে যে ইচ্ছে থাকবে না, ম্যাক্সিমাম তো থেকেই যায়। বাট আপনাকে আসলে এই লেটারের মধ্যে এই যে পয়েন্টটা আছে এখানে আপনাকে বলতে হবে যে কেন আপনি দেশে ব্যাক করতে চাচ্ছেন। আপনি এমনভাবে বুঝাবেন অরিজিনালি আপনি দেশে ব্যাক করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে 5টা পয়েন্ট। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা আপুর উদাহরণ দিই। সেটা হচ্ছে একটা আপু ইংলিশে পড়ালেখা করেছে, পড়া স্টোরিজ থেকে খুব ভালো রেজাল্ট করেছে, বাট সে সিলেক্ট করেছিল হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্সের জন্য। পরে তার ভিসা হলো না। অনেকেই বললো কি যে আপু আপনি তো আসলে ম্যারিড, আপনি সিঙ্গেল দেখেছেন তাই হচ্ছে আপনার ভিসা হয়নি, সেকেন্ড টাইম আপনি ডাবল অ্যাপ্লাই করেন। বাট ওরা কিন্তু লিখে দেয়, আপনার যে রিজেকশন হবে ওইখানে লিখে দেয়। তো ওইখানে লেখা ছিল। তারপর ওই আপুটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলো, সেকেন্ড টাইমও হচ্ছে সে কি করলো ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলো, বাট সাবজেক্টটা চেঞ্জ করলো না, সেকেন্ড টাইমও তার ভিসাটা রিজেকশন হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বারবার বলি যে ফ্যামিলিটা আসলে ইম্পর্টেন্ট না। আপনি ফ্যামিলি যদি বাংলাদেশেও রেখে যান সেটাও প্রবলেম না, ফ্যামিলি যদি আপনি কি বলে কানাডার সাথে নিয়ে আসেন এটাও বড় যে কোনো ইস্যু হবে তা না। আপনার মূলত যে এই 5টা পয়েন্ট আছে, স্পেশালি হচ্ছে আপনি এই সাবজেক্টটা পড়লে আপনার কি বেনিফিট হবে এটা খুব ইম্পর্টেন্ট। এই ইউনিভার্সিটি কেন, কানাডা কেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, বাংলাদেশে কেন ব্যাক করবেন, বাংলাদেশে ব্যাক করলে আপনার অবস্থানটা অবশ্যই কেন ভালো হবে, ঠিক আছে? এগুলো যখন আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন তখন আপনার ভিসাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি আশা করি আমার এই এসওপির ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো কাজে দিবে অ্যাকচুয়ালি। আর হচ্ছে এই তো, আর এসওপিটা অবশ্যই অবশ্যই সিনিয়র কাউকে দিয়ে চেক করাতে পারেন, গ্রামারলি দিয়ে আপনারা গ্রামার চেক করতে পারেন। সব মিলে একটা খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন, বিকজ এই এসওপিটাই হচ্ছে আপনার কানাডা ভিসা পাওয়ার মূল চাবিকাঠি। আরেকটা কথা হচ্ছে আপনারা আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করেন না, আমি চেষ্টা করি আমার বেস্ট ইনফরমেশনগুলো দেওয়ার। আসলে অনেক টাইম করতে হয়, ইনভেস্ট করতে হয়, আমার অনেক কিছু জানতে হয়, তারপর হচ্ছে ভিডিও করা, তারপর হচ্ছে সেগুলো এডিট করা, বারবার দেখা, এগুলো অনেক সময় চলে যায়। তো এই সময়গুলা যখন আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন তখন আমি সেটা মোটিভেশন পাবো। সো মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। যদি সাবস্ক্রাইব না করেন তখন দেখা যাবে যে কি আসলে আমি সত্যি কথা বলতে একটা সময় হয়তো হারায় যাব যখন দেখবো যে আমার চ্যানেল সেভাবে গ্রো করছে না। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমি ফাহিম, টাটা।